আজকে ভিডিওটা শুরু করি 25শে বৈশাখ তৃণমূল ভবনের সামনে যেটা হলো সরি সেটা হচ্ছে মাননীয় এমএলএ সাহেব কলকাতা পোর্টের এবং কলকাতা প্রথম নাগরিক জনাব ফিরাদ হাকিম, তিনি অ্যানাউন্সার ঘোষক, এবং রবীন্দ্রসঙ্গীত গাইলেন বেলেঘাটার মাননীয় বিধায়ক শ্রীমান কুণাল ঘোষ এবং মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সামনের যে কটা সিট ছিল তার মধ্যে 40 থেকে 50% সিট ফাঁকা। এই সিনটার কথা আপনারা যারা যারা দেখেছেন তারা 21শে জুলাইতে ফিরে যান, মানে 2025 সালের 21শে জুলাই, যেখানে মঞ্চে স্থান পাওয়ার জন্য প্রথম 30 জনের ওর মাথায় পা দিয়েও আসতে চায়, হ্যাঁ দিদি 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 দিদি, এই অভিষেক ভাই, এই অভিষেক। তো এই যে 2025-এর 21শে জুলাই থেকে 2026 সালের 9ই মে, এই যে পরিবর্তন, এটাকে বলা হয় সময়, এটাকে বলা হয় কাল। যুধিষ্ঠিরকে যখন যক্ষরাজ প্রশ্ন করেছিল সবচেয়ে বলবান কে, তখন ধর্মপুত্র যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, সময়ের থেকে বলবান কেউ হয় না। কেউ যদি ভাবে যে চিরকাল আমি বলবান হয়ে থাকব, সেটাও অসম্ভব। আবার যারা চিরকাল শোষিত পেশিত, তারা যদি ভাবে যে আমি কোনোদিনও বলবান হতে পারবো না, সেটাও মিথ্যা। কাজে সময়ের থেকে বড় আর কেউ নয়। তো ভনিতা করে এই ভিডিওটাতে যেটা বলতে চাই, মানে যেটা বলবো, এটা দিয়ে শুরু করলাম, ভনিতাটা দিয়ে মেটাফরিক্যালি। এবং কাশি হচ্ছে কেন বলুন তো? এবং যেটা আমরা এই ভিডিওটাতে আলোচনা করব, যে তৃণমূলের মধ্যে বা তৃণমূলীদের মধ্যে 4 তারিখ 1টা-2টোর পর থেকে কীরম ধরনের চেঞ্জেস আসছে, সেটাকে 3টে লেয়ারে ভাগ। এবং অফকোর্স আমি কিছু ডেটা নিয়েও আলোচনা করব, এবং কিছু এখনও অবধি বিজেপির ক্ষেত্রে বিজেপি নিশ্চয়ই 200টার বেশি সিট নিয়ে জিততে পারে, যেটা অপ্রত্যাশিত জয়, যেটা প্যারাডাইম শিফট, নো ডাউট। কিন্তু বিজেপিকে বিশেষ কিছু ব্যাপার যেটা বিজেপিকে মাথায় আনা প্রয়োজন। প্রথম কথা, তৃণমূলীদের মধ্যে যে স্তরটা হলো, দেখুন, বিজেপি হঠাৎ করে এত থেকে গজিয়ে গেল, এটা আমার জানা ছিল না। মানে কথায় কথায় এই জয় শ্রীরাম বা মানে এখন ফেসবুক খুললেই, জানি না, আমি হয়তো একটু মানে 4 তারিখের থেকে অন্তত 30 বছর আগে থেকে আমি একটু বিজেপি পন্থী বলে অভিষেকের পিসিটা, অভিষেকের কি একটা গান বাজছে। যাই হোক, তো তৃণমূলীদের মধ্যে বিজেপির সামনে ইট পাতার 3টে স্টেজ। প্রথম স্টেজ হচ্ছে যত দোষ আইপ্যাকের, যত দোষ নন্দ ঘোষের মতো, যত দোষ আইপ্যাকের, অভিষেকদার পিসি কিছু 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 জানত না। এই ক্যাটাগরিটার মধ্যে কে পড়ে না, রিজু দত্ত টাইপের যারা, আমি একজনের নাম নিচ্ছি, হয়তো বহুজন থাকতে পারে, রিজু দত্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক বসিয়েছে আমাদের। আইপ্যাক না হলে আমরা ইলেকশনটা 235টা সিট নিয়ে জিততাম। সেই ক্যাটাগরির মধ্যেই রিজু দত্ত, কল্যাণ বাণুজ্যে শ্রীরামপুরের ওকালতি করার থেকে রেখে চিরকাল আমি চেঁচাতে বেশি দেখেছি, রাইট? মানে আমি নিজে উকিল নই, কিন্তু এমন একটা কেস যে সত্যি খুব লিগাল ইন্টারপ্রিটেশন করেও কেস জিতিয়েছে, এমন তো পশ্চিমবঙ্গে কেউ শোনেনি। দ্বিতীয় স্তরে কে আছে? যারা বলছে আইপ্যাক চোর, অভিষেক এর জন্য দায়ী,
পিসি কিছু জানতো না, দিদি কিচ্ছু জানতো না, কিচ্ছু জানতো না, কিচ্ছু জানতো না। কোহিনূর মজুমদার, আরো অনেকে থাকতে পারে, আমি মানে যে উদাহরণগুলো দিচ্ছি। তো তার মতে কি, যে আইপ্যাক তো করেছেই করেছে, এবং এই দলকে সাবোটাজ করার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে করেছে। বিষয়বস্তু সমস্ত কিছু, যারা গ্রামে গঞ্জে এতদিন ধরে, কথাটা ঠিক, মানে অভিষেক করেছে কি আইপ্যাক করেছে কি পিসি করেছে সেটা পরে আসবো। মানে গ্রামে গঞ্জের যারা তৃণমূলী, তারা গ্রাম থেকে এসে সকাল ভোর 5টা থেকে ক্যামাক স্ট্রিটের সামনে দাঁড়িয়ে থাকতো, তারপরে রাত 8টার সময় জানতে পারতো অভিষেকটা অফিস থেকে চলে গেছে, কি দরকার আমাদেরকে বলুন, এটসেট্রা এটসেট্রা। কোহিনুরের বক্তব্য, বেশ ভালো কথা। এটা হলো দ্বিতীয় স্তরে, অ্যাঙ্গুইশমেন্ট এমন তৃণমূলিস। তৃতীয় স্তরের এখন অবধি সেরকম শোনা যায়নি। ফিরাদ হাকিমের সুকন্যা, সেটা আমি নিজে পড়িনি, শুনছি নাকি, তিনি বলেছেন যে এই হারের পিছনের কারণ হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ধৃতরাষ্ট্র হয়ে থাকা এবং এবং দুর্যোধন রূপী অভিষেক ব্যানার্জিকে চিরকাল তোল্লা দেওয়া। এটা হচ্ছে চরম একটা জায়গা। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের যারা, মানে কোহিনুর মজুমদার এবং রিজু দত্ত মহোদয়, এরা দুজন পার্টি থেকে সাসপেন্ড হয়েছেন। ফিরাদ হাকিমের মেয়ে কোনোদিনও পার্টি হয়তো করেননি, বাবা চিরকাল এই পাওয়ার থাকবে, হ্যাঁ, যারা ইসলামে জন্মায় না তারা দুর্ভাগা, এরম বলে চিরকাল ওই ভোটটা তো এনজয় করবেই, চিরকাল এই ব্যাপারটাই থেকে থাকবে। তার কিছু হলো না, কারণ সে পার্টির মেম্বার কিনা আবার আমি জানি না। এবং সব থেকে হাস্যকর যে ঘটনাটা, চিন্তা করুন একটা দল কিভাবে 15 বছর চলত, 15 বছর আগেও, কিন্তু ক্ষমতায় 15 বছর কিভাবে চলত। কফিনে পেরেক ঠোকা ডেরেক সাহেব, যার ক্রেডেন্সিয়ালস কি, সে একদা ক্যালকাটা সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছিল, এবং যার বাবা নীল ও ব্রায়েন ক্যালকাটা সেন্ট জেভিয়ার্স স্কুলের অন্যতম একটা নামকরা শিক্ষক ছিল, এবং ওর দাদাও নাকি ক্যালকাটায় সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ায় ঠড়ায় বা শিক্ষকতা করে। ব্যারি ও ব্রায়েন, যে 2021 সালের ইলেকশনের আগে বিজেপি জয়েন করেছিল। ডেরেক সাহেব এই কোহিনুর বাবু এবং রিজু বাবুকে সাসপেন্ড করেছে, এবং এই ডেরেক সাহেবই সেই ডেরেক সাহেব যিনি বলেছিলেন কলকাতা শহরে 11টা অ্যাসেম্বলি সিট আছে, এর মধ্যে একটাও যদি তৃণমূল হারে, মাইন্ড মাই ওয়ার্ডস, 11টা বিধানসভার মধ্যে একটা সিটও যদি তৃণমূল হারে, তৃণমূলের যারা এমপি তারা মাথা ন্যাড়া হবেন, ডেরেকবাবু মাথা ন্যাড়া হবেন না। ডেরেকবাবু নিদান দিয়েছেন, মানে লোয়ার, কারণ ডেরেকবাবু তো আপার পার্লামেন্ট, রাজ্যসভার তৃণমূলের সদস্য, লোয়ার পার্লামেন্টের যারা তৃণমূলের এমপি, উত্তর কলকাতার হচ্ছে নাথ সুদীপ এবং দক্ষিণ কলকাতার হচ্ছে শ্রীমতী মালা রায়, তারা নাকি ন্যাড়া বা নেড়ি হবেন যদি একটা সিটও, উত্তর কলকাতার 7টা অ্যাসেম্বলি এবং দক্ষিণ কলকাতার বোধহয় 4টে অ্যাসেম্বলি, বাকিগুলো হয়তো দক্ষিণ 24 পরগনায় পড়ছে। এই কলকাতা জেলার 11টার মধ্যে 11টা তৃণমূল জিতবে, একটা যদি বিজেপি হয়, তাহলে আমাদের লোয়ার পার্লামেন্টের এমপিরা মাথা নেড়া হবে। এই নিদানটা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় বা শ্রীমতী মালারা একবারও বলেননি যে আমরা নেড়া বা নেড়ি হব, এটা ডেরেক সাহেব বলেছেন। একদা কুইজ জিজ্ঞেস করতেন, তুমি বলো হিমালয়ের হাই স্পিক কোডটা, আচ্ছা তুমি বলো, এটা করে তৃণমূল হতেই পারে। তো কলকাতার 11টার মধ্যে তো ডেরেক সাহেব 5টায় বিজেপি জিতে, আপনি ন্যাড়া হন। সেই ধরনের লিডার, যার মধ্যে এতটুকু
মানে পলিটিক্যাল কম্পালশন নেই যে আমি ন্যাড়া হব এবং আমার দল হেরেছে 5 বার, আমি আগামী 5 বছর ন্যাড়া থাকব। কেন? আমাদের দলের মানে বিজেপি দলের কৌস্তব বাগচি তো 2022 সাল থেকে, তো না 2021 সাল, তো সেটা আমি জানি না, 22 সাল থেকে তিনি তো বলেছেন যতদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে পারবো ততদিন অবধি মাথার চুল তুলব না। আজকে ব্যারাকপুরে জিতেছে, আজকে চুল বাড়াচ্ছে। এবার আমার ব্যাখ্যাটা কি? দেখুন, তৃণমূল করা নিয়ে আমি অলওয়েজ বলেছি যে তৃণমূলটা কোনো দল না, তৃণমূলটা হচ্ছে প্রফেশন। বারংবার বারংবার বলেছি 70% হিন্দু, যেহেতু কিছু নেই, চালচুরি বালিচুরি কাটমানি ওই মানি হ্যান মানি ত্যান মানি, আর ছেলের সিভিক পুলিশ, মেয়ের সিভিক নার্স, জামাইকে আবার একটা এর মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া, এটা যদি হয় হিন্দু হয়ে সেটা তৃণমূলই, আর মুসলিম হয়ে তৃণমূলীর। কারণ বিজেপি এলে আমাদের নামাজ পড়তে দিব্বে না কো, হ্যাঁ, এই করে তৃণমূল মুসলিমদের গুন্ডামি, মাস্তানি, বোমমারা, মাচ্চুরি, বালিচুরি, হ্যাঁ, বুদ্ধখোল এর মধ্যে ব্যস্ত রেখেছে। যাই হোক, আমি মুসলিমদের ব্যাপারটা ওরা বুঝবে, ওরা কোনো জায়গায় কবে বুঝবে সেটা ওদের ব্যাপার, এই নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। কিন্তু তৃণমূল দলের এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, ত্রিস্তরীয় তৃণমূলীর কি বিভেদ বিভাজন, কে কাকে দোষ দিচ্ছে? হ্যাঁ, 50% মানে 100% আইপ্যাকের পিছনে তাই। আইপ্যাক কে? আইপ্যাক হচ্ছে একটা সংস্থা। সেই আইপ্যাক কিভাবে চলবে, কার কাছ থেকে টাকা নেবে, সেই টাকার কমিশন কালীঘাটে পৌঁছতো না ক্যামাক স্ট্রিটে পৌঁছতো? রিজু দত্ত মহাশয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, আপনারা গ্যারেন্টি দিয়ে বলতে পারছেন একটা দল ওপর মহল থেকে অর্ডার না হলে কখনো প্রতিপ্রার্থীর কাছ থেকে যে আপনার শুধু প্রার্থী এই কেন্দ্রে প্রপোজ করবো 50 লাখ টাকা, আর এইটা বড় কেন্দ্র, এটা বড় শহর, এর জন্য 5 কোটি টাকা তারপরে দিতে হবে, এটা ছোট একটা গ্রাম্য প্রধান 1 কোটি টাকা, এটা ওপর মহল থেকে অর্ডারটা না হলে আইপ্যাক করে দেবে, প্রতীক জয়েন করে দেবে? না খেতে পাওয়া ঘরের ছেলে নাকি আপনাদের ভাইপো নেতার মতো? অভিষেক ব্যানার্জির যাকে অফিসিয়াল বাবা মা বলা হয়, তারা কারা? তাদের কি তারা মানে ইভেন সাউথ ক্যালকাটা স্ট্যান্ডার্ডে তারা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। IIPM যা এ হয়ে গেছে, আমি MBA ধরে নিচ্ছি 2 মিনিটের জন্য। দিল্লিতে সিটি ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিসেসে ক্রেডিট কার্ড বিক্রি করতো, বা আমি কোনো কাজকে ছোট করছি না, করতো। পিসি ক্ষমতায় আসার পর তারপরে প্যারাড্রপিং হয়ে আজকে হরিশ মুখার্জি স্ট্রিটে পরিবারের নাকি 17টা না 18টা ইল্লিগাল সম্পত্তি অ্যাজ পার গণশক্তি। এবং পিসি ক্ষমতায় 10 বছর থাকার পরও ওই খবরটার জন্য গণশক্তির বিরুদ্ধে কেস করেননি, সিপিএমকে পেদায়টা দেয়নি। এই দলটার হয়ে যে জাতি 15টা বছর কাউকে ক্ষমতায় রাখে, সেই জাতির একজন হয়ে নিজের লজ্জা লাগত। সত্যি কথা বলছি। কারণ সিপিএম একটা দল, আজও সিপিএম একটা সিট পাক না পাক, একটা পাড়ায়, একটা বুথে, একটা ওয়ার্ডে সিপিএম এর 300টা ভোটার আছে। তারা আজও ভাবে লাইন করে আমরা সমাজ বদলে দিতে পারবো, না বদলে দিতে পারবো। তৃণমূল জবে থেকে মানে 4 তারিখ 12টার পর ওরা ভাবলো বোধহয় এই তো শুভেন্দু দার সাথে কথা বলে নেবো, এই শ্রমিককে ফোন করবো, এই তো আমাদের তৃণমূল থেকে গেছিল তাপসদাকে ফোন করবো, 7টার মধ্যে বিজেপি ফ্ল্যাগ ধরে জয় শ্রীরাম বলে দেবো। বিজেপি তত ইজি নয়, বিজেপি করাটা তত ইজি নয়। এটা তো তৃণমূল কংগ্রেস না। প্রতিকুর রহমানকে ভাঙালাম, জয়প্রকাশকে বিজেপি থেকে ভাঙালাম, ওকে কংগ্রেস থেকে ভাঙিয়ে না তো। আমরা তাদেরই নেব যাদের আমাদের পলিটিক্যাল মাইলেজে প্রয়োজন, আদারওয়াইজ 4টা চিটিংবাজ দূর হটো। তো এই হচ্ছে বিষয়। এবার একটু নাম্বারিং ক্রাঞ্চে যাই। দেখুন, কলকাতা দিয়েই শুরু করলাম, তখন কলকাতাটা এই থেকেই বলি। আমি যদি আগামী ইলেকশন 2026-এর পরে নেক্সট বড় ইলেকশন হচ্ছে 2029 সালের পার্লামেন্ট ইলেকশন। 2029 সালের পার্লামেন্ট ইলেকশন আমি যদি 2026 অ্যাসেম্বলি ইলেকশনের হিসেবে আমি যদি ফোরকাস্ট করি, বা আমি যদি সেটাকে এক্সট্রাপোলেট করি,
উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা দুটো লোকসভা কেন্দ্রেই কিন্তু ভোটের নিরিখে 2026 ভোটের নিরিখে তৃণমূলই জিতছে। খুব বড় কথা বললাম। কি বললাম বুঝতে পারলে না? আসুন দেখি। এক সেকেন্ড দেবেন, আমি একটু ক্যামেরাটা ঘোরাবো। হ্যাঁ, একটুখানি আমি এটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন, অ্যাসেম্বলি পার্লামেন্ট হচ্ছে সাউথ ক্যালকাটা, বালিগঞ্জ, বেলেঘাটা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা। তাহলে কতগুলো সিট দাঁড়াচ্ছে? হ্যাঁ, 14টা টোটাল দাঁড়াচ্ছে। এর মধ্যে কলকাতা জেলায় হচ্ছে 11টা, মানে যেটা ডেরেক সাহেব বলেছিলেন আর কি। তো এটাতে আমি যদি ভোটের মার্জিন দেখি, বালিগঞ্জে ভোটের মার্জিন হচ্ছে 61, বেলেঘাটাতে ভোটের মার্জিন, আচ্ছা প্রথমে নর্থ ক্যালকাটাটা দেখিনি, নর্থ কলকাতায় বেলেঘাটায় মার্জিন হচ্ছে 28,000, 28,500, চৌরঙ্গি আবার নয়না বন্দ্যোপাধ্যায় 22,000, এন্টালি 34,000, সন্দীপন সাহা, এবং বাকি 4টে সিট পেয়েছে বিজেপি। 4টে সিট বিজেপি পেলেও বিজেপির লিড কত আছে 2026 সালে? বিজেপির লিড আছে 2026 সালে 37,725, 4টেতে জিতে। কিন্তু তৃণমূলের লিড আছে 84,584। তাহলে 37,000 থেকে 84,000 বেশি। তাহলে উত্তর এই ভোটিং প্যাটার্নটা যদি হয়, যেখানে বাই অ্যান্ড লার্জ কনসলিডেট হয়েছে, সেখানে কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস। মানে যে পরিমাণে হিন্দু কনসলিডেশন হলে ভালো হতো, সেই পরিমাণ হিন্দু কনসলিডেশন অন্ততপক্ষে নর্থ ক্যালকাটা বা সেম গোস ফর সাউথ ক্যালকাটা। সাউথ ক্যালকাটায় ভবানীপুর, রাসবিহারী, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, হ্যাঁ বিজেপি জিতে। কিন্তু কলকাতা পোর্ট, কসবা আর বালিগঞ্জের 4টে বিজেপি জিতে, 3টে জিতে, তৃণমূল জিতে। কিন্তু যে 3টেতে তৃণমূল জিতে, বালিগঞ্জ, কসবা এবং কলকাতা পোর্ট, আপনারা বুঝতেই পারছেন মুসলিম আধিক্য জায়গা, সেখানে যে পরিমাণ লিডের মার্জিন, সেখানে কিন্তু সাউথ কলকাতাতে তৃণমূল প্রার্থীর এই ভোটিং, এই মার্জিনে কিন্তু তৃণমূলেরই জেতা 2029 সালের ভোটে জেতা উচিত, বোথ সাউথ ক্যালকাটা অ্যাজ ওয়েল অ্যাজ নর্থ ক্যালকাটা পার্লামেন্টস। সো এভরিথিং স্টিল নট হাঙ্কি ডোরি বিজেপি, এভরিথিং স্টিল নট হাঙ্কি ডোরি। এবার মানুষ বলতেই পারে যে বাবা আপনি অ্যাসেম্বলির নিয়ে কেন এক্সট্রাপোলেট করছেন 2029 সালের পার্লামেন্টকে? তার কারণ হচ্ছে এই ভোটিং প্যাটার্নটা বিজেপির ক্ষেত্রে এখনো অবধি হিস্টোরিক্যালি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ভালো। এর থেকে যদি ভালো হয় 2029 সালে ভালো কথা, তার গ্যারেন্টি তো আমি 2026 সালে বসে দিচ্ছি না। কিন্তু নিপাট নাম্বারের নিরিখে আমি যদি দেখি, বোথ সাউথ ক্যালকাটা অ্যান্ড নর্থ ক্যালকাটায় লিডের মার্জিন যা, সেখানে বিজেপি কিন্তু তৃণমূলের থেকে পিছিয়ে। ইন্ডিভিজুয়াল অ্যাসেম্বলি সিট জিততে পারে, কিন্তু তৃণমূলের থেকে 2টো সিটই পিছিয়ে, আমি যদি সেইভাবে গণনা করি। যাই হোক, বাকি যেটা হয়েছে দেখুন, বাকি যে কথাটা আমি অলওয়েজ পুরনো ভিডিওতে বলে এসেছি, যে প্রতিটা রাজ্যে বিজেপি যেভাবে যেতে, পশ্চিমবঙ্গেও সেভাবে ম্যাসিভ হিন্দু কনসলিডেশন ভোট হতে হবে, যেটা হয়েছে। আরও হলে আরও ভালো হতো, এর তো কোনো শেষ না। তৃণমূল কংগ্রেস তো এখনও 40% ভোট পেয়েছে। বিজেপি তো 2024 সালের পার্লামেন্ট ইলেকশনেও 40% ভোট পায়নি, 40% ভোট 2019 সালে পেয়েছিল পার্লামেন্ট ইলেকশনে। তাহলে তৃণমূলের হিন্দুদের মধ্যে স্টিল একটা ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটাকে বিজেপিকে ভাঙতে হবে। এবং কিছু মুসলিমরাও যারা এখনো অবধি ভাবছেন যে, যারা যারা শহরের মুসলিম, যারা শিক্ষিত মুসলিম, যে না মানে ধর্মের নামে কি করব, আমাদের সমাজের নামে, তারা চিরকাল তৃণমূলকে ভোট দিয়ে যাবেন। তাহলে বিজেপির যে নেক্সট পার্লামেন্ট ইলেকশনে পশ্চিমবঙ্গ থেকে, মানে এই 2টো সিট বলছি, সিমিলারলি মালদা দক্ষিণ আবার দেখতে হবে, এগুলো দেখতে হবে, কারণ কংগ্রেস সেখানে আবার বেশি ভোট পাওয়ার চান্সেস আছে।
কিন্তু এই দুটো সিট আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এখনো অবধি কিন্তু তৃণমূল কংগ্রেস ক্যালকাটা মার্জিন অনুযায়ী তৃণমূল কংগ্রেস নর্থ ক্যালকাটা অ্যান্ড সাউথ ক্যালকাটা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে এগিয়ে। কাজেই কাজ প্রচুর আছে এবং ব্যক্তিগতভাবে মানে বাইরে থাকি ঠিক কথা, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি হয়ে এখন আমার তো দেশ মানে মানে দেশ মানে ভারত মাতার কথা বলছি না, যদি ইউরোপে থাকা 1000 বছর ধরে কোনো ইহুদির দেশের মাটি ইসরায়েল হতে পারে, তাহলে আমি যতই ব্যাঙ্গালোরে থাকি, গুড়গাঁও নয়ডায় থাকি, আজকে বম্বেতে থাকি, আমার তো সেই বর্তমান সেই পশ্চিমবঙ্গটাই তো আমার দেশের বাড়ি। কাজেই আজকে সেখানে চেঞ্জ হয়েছে, এটা অত্যন্ত অত্যন্ত মানে দারুণ ব্যাপার। এবং বিজেপি সত্যি প্রথম যে 2 সপ্তাহ, বিশেষ করে আমি বিজেপির অনেক নেতাকে ধন্যবাদ জানাবো এবং মূলত জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে ধন্যবাদ জানাবো যে মুসলিম একটি গ্রামে গিয়ে কেউ হঠাৎ করে গজিয়ে ওঠা বিজেপি যে ঝামেলা আরম্ভ করেছিল, বেসিক্যালি ওরা 4 তারিখ 12টার আগে অবধি তৃণমূলই ছিল। জগন্নাথবাবু মানে করজোড়ে ক্ষমা চেয়েছেন, পুলিশকে সাথে নিয়ে গিয়ে বলেছেন কারোর যেন কিছু না হয়, এবং সব থেকে ভালো যেটা আমার লেগেছে প্রত্যেক মানুষকে বলেছেন যে আপনাদের যেটা বুঝতে হবে তৃণমূল উবে গেছে, তৃণমূল বলে কিছু নেই, বলুন সবাই তৃণমূল হাওয়া, বলুন সবাই বলুন। এটা মুসলিমদের বুঝতে হবে যে কে আমার জন্য আমাকে ইউজ কিভাবে করছে। গতকাল আরামবাগ টিভির একটা মানে ভিডিও এক ঝলক দেখলাম এবং আমি কর্ণধারটার নাম যিনি বলেন, শাহিদুল না কি বলে গেলাম এই নামটা এই মুহূর্তে স্মরণে আসছে না, যে টপ 50 জন উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী তার মধ্যে 5 জনও মুসলিম নেই। এবার তো জাগুন, এবার তো ভাবুন কিছু, এবার তো ভাবুন। এটাই বলা। আর বিজেপির শুরুটা অত্যন্ত ভালো করেছে, ঠিক আছে, যেটা বলার সেটা। এবং আই এম ভেরি প্রিটি হোপফুল যে ওয়েস্ট বেঙ্গলে আবার এফডিআই ইনভেস্টমেন্ট হোক, কি শিল্প নতুন আসুক, সেটা বাড়বেই আগামী 1 বছরের মধ্যেই থেকেই আমরা এটা দেখতে পাবো। যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে বাঙালি হিন্দুদের বিলম্বিত বোধোদয় হয়েছে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।